প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দেশ ভাবনা আলোচনা অনুষ্ঠানে। দেখছেন এই মুহূর্তে বাংলাদেশ। আমরা সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করব। বাংলাদেশের এখনকার যে চলমান ঘটনা সেগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করব। আমাদের সাথে দুজন অতিথি আপনাদের সাথে পরিচয় করে দিই। আমাদের সাথে রয়েছেন এম এ আজিজ, প্রধান সম্পাদক দ্য ফাইন্যান্সিয়াল পোস্ট। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন ক্যাপ্টেন হাসিব হাসান খান, অবসরপ্রাপ্ত রাজনৈতিক বিশ্লেষক। আপনাকেও স্বাগত জানাই। থ্যাংক ইউ। এম এ আজিজ, যেটা দিয়ে আলোচনা শুরু করব সেটা হলো ঐকমত্য কমিশন। তারা তো রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিকভাবে আলোচনা করে যাচ্ছে একটা ঐকমত্যে যাতে পৌঁছাতে পারে। বেশ কিছু জায়গায় তারা ঐকমত্যে পৌঁছেছে, কিন্তু কতগুলো বড় বিষয় এখন ঐকমত্যে পৌঁছাতে পারেনি। এবং আজকে যে প্রফেসর আলী রিয়াজ, যিনি সহসভাপতি, যেটা কন্ডাক্ট করছেন, তিনি বলেছেন যে এখনও আশানুরূপ অগ্রগতি হয়নি। আমরা এই জুলাই সনদটা দেওয়ার কথা ঐকমত্যের ভিত্তিতে, জুলাই তো চলে আসলো প্রায়, এখনো যদি আমরা অগ্রগতি না দেখি, আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? ধন্যবাদ আপনাকে। গতকাল একটা সমাবেশ হয়েছে, সেখানে আপনার বিশেষ করে ইসলামিক আন্দোলন বাংলাদেশ, কিন্তু ওখানে যোগ দিয়েছে সব, জামাত, এবি পার্টি, এনসিপি সব মিলেই। তো ওখানকার মিটিংয়ের পরে আমার কাছে মনে হচ্ছে ঐকমত্য কমিশন আর ঐকমত্যে আসতে পারবে না, আমার কাছে মনে হয়েছে। এখন যদি পরম্পরা ঘটনা কয়েকটা রেফারেন্স টানেন, আপনি দেখেন লন্ডনে যে আলোচনা হলো তারেক রহমান এবং ডক্টর ইউনূস, সেখানে কিন্তু কিন্তু এই শব্দগুলি ছিল শর্তযুক্ত। অর্থাৎ যদি পর্যাপ্ত সংস্কার বা বিচার হয় তাহলে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে। আবার বলছে যে যদি পর্যাপ্ত প্রস্তুতি থাকে তাহলে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে। এখন অর্থাৎ খুঁড়ির নাটাই ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে। তিনি সংস্কারটা কে করবে? উনি করবেন। বিচারটা কে করবেন? উনি করবেন। সংস্কারটা কে করবেন? উনি করবেন। এখন উনি যদি ঠিক মতো না করেন, ওই সময়ে ওনার কাছে যেটা পর্যাপ্ত মনে হয় ওই পর্যন্ত যদি না করতে পারেন, তাহলে ইলেকশন হবে না। এখন আপনি দেখেন অ্যাজ অফ টুডে একটি মাত্র চার্জশিট দিতে পেরেছে, এখন প্রায় 11 মাস যায়। তো ওনার যদি এখন বিচার করতে চায় উনি, তাহলে তো 50 বছর লাগবে ওনার। পর্যাপ্ত সংস্কার কি 50 পরে ইলেকশন হবে? সংস্কারের কথা গেল। 2 হলো, আপনি দেখেন 1-to-1 আলোচনা করেছে দুইজন লন্ডনে, তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আর উনি। পরে ব্রিফিং দিছে, কেউ জানে না। আলোচনা 1 ঘন্টা 20 মিনিট আলোচনা করছে, কেউ কিছু জানে না। হ্যাঁ, ওনারা যা ব্রিফ করছে তার পক্ষ থেকে ওনারাও ছিল না, ওনাদের হয়তো বলছে সেটা ব্রিফিং দিছে। সেখানে কিন্তু জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তিনি বলেছিলেন যে ইলেকশন কমিশন ইলেকশনের তারিখ ঘোষণা করবে। এখন ইলেকশন কমিশন আপনারা খেয়াল করে দেখেন যে প্রথম বলল যে আমরা নির্বাচন যখনই হয় আমরা প্রস্তুত, হ্যাঁ গেল। তারপরে আবার বলল যে সরকার যদি সহযোগিতা না করে তাহলে নিরপেক্ষ নির্বাচন করা কঠিন। হ্যাঁ, এরপরে বলল যে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে অন্তত পক্ষে দেখা সাক্ষাৎ হলে তাহলে ভাব বোঝা যাবে। তো এখন বলেন গণতান্ত্রিক দেশ, যেমন শেখ হাসিনার সময়ে গণতান্ত্রিক দেশ বলতো, কিন্তু আয়নাঘর ছিল। এখানে হলো অন্তর্বর্তীকালীন সরকার, বলা হচ্ছে সব দায়িত্ব তার, কিন্তু কেউ তাদের কথা শোনে না, কেউ তাদের কথা বুঝতে পারে না, সব গোপনে করে। আপনি তার ইলেকশন কমিশনের, চিফ ইলেকশন কমিশনের সাথে 1-to-1 বৈঠক করছে, কেউ কিছু জানে না, ব্রিফ করবে না, কি আলোচনা হলো বলবে না, বলে নাই। আর সাধারণত 5 সদস্যের ইলেকশন কমিশন, এই 5 সদস্যের ইলেকশন কমিশনারদের স্ট্যাটাস সেম, তার ভিতরে একজন দায়িত্বে থাকে প্রধান নির্বাচন। 5 জন তো সাক্ষাৎ করা উচিত ছিল, তা হয়নি। একজন 1-to-1 এবং মুখ খোলে না। এবং আমার সাথে মাহমুদুর রহমান মান্না, তিনি নাকি তার প্রিয় ছাত্র ছিলেন, তিনি বলছেন আমাকে এক টেলিভিশনে বলল যে উনি এসে কথা বলে, যদি দেখা হয় কথা বলে, তারপরে অন্যদের কথা শোনে, প্রশ্ন করলে মিটি হাসে, উত্তর দেয় না। একটা সরকার প্রধান উত্তর দিবে না? অ্যাকাউন্টেবল মনে করে না।
অর্থাৎ তার তিনি মানে এখন ঐকমত্য কমিশনের যে প্রশ্নটা করেছিলাম এম এ আজিজ, তার হ্যাঁ মানে বলছি এখন ঐকমত্য যদি না হয়, আপনি যেটা বলছেন ঐকমত্য, যেটা বলছেন যে মিটিং এর পরে যে যে পরম্পরা দেখা যাচ্ছে, ঐকমত্য হবে বলে মনে হচ্ছে না। ঐকমত্য যদি না হয় তাহলে মানে কি দাঁড়াবে বিষয়টা? না, এইটার পরে আপনার জমায়েত হলো। আপনি খেয়াল করে দেখেন যে 1 ঘন্টার আলটিমেটাম আপনার এনসিপির হাসনাত সাহেব ছিল সামনে, ওর ভিতরে জামাত ছিল, সব ছিল। 1 ঘন্টার আলটিমেটাম দিয়ে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করেছে না, নিষিদ্ধ করেছে না। ঠিক আমার কাছে এই মিটিংটা এরকম মনে হচ্ছে, যখন ঐক্যমত্য অনেকগুলো হার্ডেল পার দিয়ে গেছে, ঐক্যমত্য হওয়ার সম্ভাবনা, যেমন বিএনপি বার্গেনিং করছিল যে না 2 টার্ম প্রধানমন্ত্রী নয়, একবার গ্যাপ দিয়ে আবার হতে পারবে, সেটা তো বিএনপি ছাড় দিছে। এখন হলো জুলাই সনদ। জুলাই সনদ তো এটাও তো অলমোস্ট এগ্রিড যে হতে পারতো, যেগুলো আলোচনায় ঐক্যমত হবে সেটি সনদে আসবে, বলছে সনদে আসবে, তারপরে যেগুলো বাদ থাকে এগুলো নিয়ে নির্বাচনে যাবে। তো এখন এই গতকালকের মিটিংয়ের পরে কতগুলো নতুন ইস্যু আসছে। আচ্ছা, এই নতুন ইস্যুগুলো নিয়ে আপনার কাছে আসবে, ওইগুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করা দরকার। ক্যাপ্টেন হাসিব হাসান খান, আপনি কিভাবে দেখেন বিশেষ করে এই ঐকমত্য কমিশনের বা বিশেষ করে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হওয়াটা খুব জরুরি। এটার সাথে অনেক কিছু নির্ভর করছে, বিশেষ করে নির্বাচন। আগামী দিনগুলোতে আমরা যে নির্বাচন প্রত্যাশা করছি, এটা নতুন রাজনৈতিক সরকার আসবে, নতুন বাংলাদেশ বা নতুন বন্দোবস্ত আমরা দেখতে চাই, সেটার জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য দরকার, সেটাই সরকার চেষ্টা করে যাচ্ছে। কিন্তু আশানুরূপ অগ্রগতি হচ্ছে না এবং আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দলগুলো বিভক্ত হয়ে পড়েছে। তাহলে কোন দিকে যাব আমরা বা যাচ্ছি? জি, আমি এই বিষয়ে যেরকম ভাই বললেন যে এটা কোর্ট এখন ডক্টর ইউনূসের কোর্টে, বল এখন ডক্টর ইউনূসের কোর্টে। আমি এটার সাথে ডিফার করছি, কারণ হলো যে বল এখন ডক্টর ইউনূসের কোর্টে না, বল হলো বাস্তবতার কোর্টে। বল হলো বাস্তবতার কোর্টে, যেটাকে আপনার বুঝতে হবে যে হোয়াট ইজ দ্য রিয়েলিটিটা বাস্তবায়ন হবে। তো রিয়েলিটি হলো, আমরা যখন গত মাসে আমরা দেখছিলাম যে রাজনৈতিক দলগুলো এবং এমন একটা অবস্থায় যাচ্ছিল, ভাইও অনেকগুলো টেলিভিশনে বলেছেন যে সেনাপ্রধান ইজ টেকিং ওভার, বলেছেন যে সেনাপ্রধান যেভাবে বলেছে তার রেজাল্ট হলো সেনাপ্রধান ইজ টেকিং ওভার। আবার তখন আমরা ভারতীয় কিছু মিডিয়াতে দেখেছি যে সেনাপ্রধান টেক ওভার করছে, কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখলাম যে এটা হয় নাই। না হওয়ার পরে ডক্টর ইউনূসের সাথে তারেক রহমানের একটা দীর্ঘ মিটিং হলো এবং আমাদের দেশের অভ্যন্তরে একটা স্থিতিশীলতা আসছে বলে আমার মনে হচ্ছে। এখন যেটা ভাই বললেন যে কোর্ট, বল এখন ডক্টর ইউনূসের কোর্টে, আসলে তা না। বিষয়টা হলো, একটা আপনাকে বুঝতে হবে যে একটা সরকারের কিন্তু 4টা পা থাকে, মানে একটা সরকারের মিনিমাম 4টা লেগ থাকতে হবে। যে চেয়ারটা যদি স্ট্যাবল হতে হয় তাহলে 4টা লেগ থাকতে হবে। তা প্রথম লেগটা কি? একটা হলো জনমত একটা চেয়ারের, সেকেন্ড হলো আপনার প্রশাসন, সিভিল প্রশাসন, থার্ড হলো আপনার ল অ্যান্ড এনফোর্সমেন্ট এজেন্সি, তার মধ্যে পুলিশ, বিডিআর এবং গোয়েন্দা বাহিনী সবাই আছে, থার্ড হলো মিলিটারি। তো এই 4টা পায়া যদি শক্ত থাকে তাহলে গভর্নমেন্ট স্টাবল, আর এই পায়া যদি আপনার দুর্বল হয়ে থাকে তখন গভর্নমেন্ট কিন্তু স্টাবল না, বুঝতে পারছেন? এখন মনে করেন যে আমরা যদি এইটা 4টা পায়াকে অ্যানালাইসিস করি, তা ডক্টর ইউনূসের যে গভর্নমেন্ট, এই গভর্নমেন্টের প্রথম যে পায়াটা ছিল যেটা জনমত, সেটার পিছনে ছিল আসলে এই যে ছাত্ররাই তার মূল শক্তিটা ছিল। তো ছাত্রদের ইতিমধ্যে যে কোনো কারণেই হোক, আমরা দেখছি যে তারা যেভাবে রাজনীতিতে আসার কথা ছিল, যেভাবে অর্গানাইজড হওয়ার কথা, সেগুলো করতে পারে নাই। তারা কেন করতে পারে না সেটা বিভিন্ন, বাট রিয়েলিটি হলো যে তারা এটা করতে পারে না। আমি বাস্তবতার কথা বলতেছি। তারপর সিভিল প্রশাসনে দেখেন, সিভিল প্রশাসন এনবিআর এই যে শাটডাউন চলতেছে, আপনার সচিবালয়ের মধ্যে একটার পর একটা আন্দোলন হচ্ছে, তো সিভিল প্রশাসনের উপরেও কিন্তু এই সরকার কোনো নেতৃত্ব নিতে পারে নাই। থার্ড হলো আপনার পুলিশ প্রশাসন, সেখানেও কিন্তু আমরা দেখতেছি যে হচ্ছে না। আপনার একজনকে ধরা হচ্ছে, মব তাকে মুখের মধ্যে জুতা মারতেছে, গলায় দিচ্ছে, আবার তার স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছে না এটা ঠিক হয় নাই। তাতে মনে হচ্ছে যে এখানেও তার দুর্বলতা, মানে হি হ্যাজ নো কন্ট্রোল। থার্ড যেটা মিলিটারি তো বলেই দিছে যে 16 ডিসেম্বরের মধ্যে ইলেকশন করতে হবে। তা রিয়েলিটি হলো যে ডক্টর ইউনূসের সরকার যদি কোনো ষড়যন্ত্র করে, সেটা কিন্তু আর বাস্তবায়ন করার মতন তার অবস্থানে নাই। কিন্তু যে জিনিসটা দরকার সেটা হলো পিপুলস পাওয়ার। তা পিপুলস পাওয়ার বাংলাদেশে 2টা দলের ছিল,
আছে এখনও। একটা হলো আওয়ামী লীগ। আওয়ামী লীগের পিপুলস পাওয়ার ছিল, কিন্তু দীর্ঘ 15 বছর তারা এই পিপুলস পাওয়ারটাকে মিসইউজ করে তারা একটা হাসিনা লীগ করে ফেলেছিল। সুতরাং আওয়ামী লীগ অ্যান্ড হাসিনা লীগ ইজ টু থিং। হাসিনা এবং তার ফ্যামিলি নিয়ে যে লীগটা হয়েছিল সেটা কিন্তু মূলধারা আওয়ামী লীগের থেকে অনেক দূরে সরে গেছিল। কারণ লাস্ট ইলেকশন আপনি দেখেন যে আওয়ামী লীগ যাদেরকে নমিনেশন দিয়েছিল তার বাইরে যারা বিদ্রোহী হিসেবে ইলেকশনে আসছে সেখানে প্রায় 160 থেকে 70 জন বিদ্রোহী ক্যান্ডিডেট পাস করেছে। তো সুতরাং এইখানে হাসিনা লীগ আর আওয়ামী লীগের মধ্যে কিন্তু ডিফারেন্স, বাট আওয়ামী লীগের একটা জনসমর্থন আছে, এটাকে আপনি অস্বীকার করতে পারবেন না। সেকেন্ড, পিপুলস রিপ্রেজেন্ট করা হলো বিএনপি। তো বিএনপির কিন্তু পিপুলস পাওয়ার আছে। তো সেইখানে বিএনপির প্রয়োজন ছিল তারেক রহমানকে বাংলাদেশে চলে আসা। যখন তারেক রহমান বাংলাদেশে চলে আসবে, দেখেছেন যে তারেক রহমানের সাথে যখন উনি মিটিং করছে তখনই কিন্তু সিচুয়েশনটা কিন্তু নর্মাল হয়ে আসছে। এখন তারেক রহমান যদি বাংলাদেশে চলে আসে তাহলে যারা এই যে ষড়যন্ত্র করার চেষ্টা করতেছে এটা করে ওইটা করে, এটা কোনো লাভ হবে না। ইলেকশন তাকে ফেব্রুয়ারিতে দিতে হবে এবং এইটা রিয়েলিটি এবং এটা হবে। জি, অনেক ধন্যবাদ। আমি এম এ আজিজ যেটা বলছিলেন যে আসলে বিভক্তি আমরা যেটা দেখতে পাচ্ছি, এক পক্ষে ধরেন এই ইসলামিক দল বা জামাত ইসলামী বা এনসিপি, এবি পার্টি বা ওই যে আরও ছোটো ছোটো কয়েকটি দল যারা সমাবেশে বক্তব্য দিয়েছে, তাদের মূলত স্থানীয় নির্বাচন, জাতীয় নির্বাচন আগে চায় এবং আনুপাতিক হারের নির্বাচন, এই দুটো জিনিস সামনে আনছে। এবং বিএনপি এটার বিপক্ষে। বিএনপি মনে করছে যে এই দুটো প্রসঙ্গ সামনে আনা মানেই হলো নির্বাচনকে প্রলম্বিত করা। আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? না, এটাই আমি বলছি যে সংস্কারের সময় যেমন হাসিব ভাই বললেন যে জনমত, প্রশাসন, পুলিশ, মিলিটারি, একমাত্র মিলিটারি ওপেনলি বলেছে যে ডিসেম্বরে 18 মাস পরে নির্বাচন, আর্মি প্রধান বলেছে না। হ্যাঁ, তো সেটা তো হচ্ছে না। দুই, প্রশাসন ঠিক নাই, এনবিআর দেশ অচল, বাজেট দিছে, বাজেট ফেল হবে, IMF এর লোন আনছে সব শর্ত পূরণ করে, ওয়ার্ল্ড ব্যাংক ফোরকাস্ট করছে। আমার মনে হয় যে আপনি যে স্থানীয় সরকার বা আনুপাতিক হার, হ্যাঁ আমি বলছি প্রসঙ্গগুলো আমরা তুলবো। না, এটাই আমি বলছি যে এটা ম্যানেজ করা এটা তো সরকারের দায়িত্ব। 10 মাসে কোনো কিছু ঠিক করতে পারে নাই, সরকার তো চলতে পারছে না। দুই, এই ইস্যুটা ছিল না, এই আনুপাতিক হারে নির্বাচন, এই স্থানীয় সরকার নির্বাচন আগে, এগুলো তো ছিল না। স্থানীয় সরকার তো বাতিল করে দিচ্ছে, তো আপনার প্রশাসনের হাতে তুলে দিচ্ছে এই সরকার, আর সে বাতিল করে দিচ্ছে না। এখন নির্বাচন আগে, স্থানীয় সরকার নির্বাচন অনেক বিরাট, এটা নির্বাচন 1-2 বছর লাগে করতে। তার মানে আপনি তো পিসমিল বেসিসে করতে, সবগুলো ডিজলভ করে দিছে। হ্যাঁ, তো শুধু এক। দুই হচ্ছে আনুপাতিক নির্বাচন, যেটা বলছে স্থানীয় সরকার নির্বাচন, এটা প্রতীকবিহীন নির্বাচন। এটাতে যদি ওপেন ইলেকশনে দেন, সেখানে তো যে কেউ, আওয়ামী লীগ তো নিষিদ্ধ না, আওয়ামী লীগের নিবন্ধন আছে, আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত, কিন্তু ব্যক্তিত্ব স্থগিত না, সমর্থক স্থগিত। যেমন আসিফ ভাই বললেন না, এটা সত্য, আওয়ামী লীগের একটা লোক কিন্তু অন্য পার্টিতে জয়েনও করে নাই, আওয়ামী লীগের প্রার্থী হলো, এটা চেক দিবেন কি? তখন কি মারামারি করবেন, জেলে নেবেন, কি করবেন? এটা সমাধান তো করেন নাই। এটা তো আপনার আদালতে ধরেন, ট্রাইব্যুনালে একটা বিচার গেছে, ধরেন শেখ হাসিনা আছে আসামি, আপনার স্বরাষ্ট্রমন্ত্রী ছিল তিনি আছেন, আর IGP আছে। সে বিচার করতে গেলেই তো প্রশ্ন আসবে, সেখানে তো যদি আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন হয়, গণহত্যাকারী সংগঠন হয়, সেখানে আইনে বিচারে যা হয়। তাহলে মানে প্রশ্ন যেটা দাঁড়াচ্ছে সেটা হলো আপনার স্থানীয় সরকার নির্বাচন আগে করার প্রসঙ্গ এবং আনুপাতিক হারে নির্বাচন, নতুন যে আইডিয়া এনেছে, তো এইটার পক্ষে তো অনেকগুলো দল আছে, অন্যদিকে বিএনপি আছে। এখন সরকার তো সবার সরকার, এখন সরকার তাহলে এখন কি করবে, কাদের কথা শুনবে? এখন সরকারের পক্ষ থেকে এটা ওই মিটিংটা করাইতে বলছে কিনা, এটা আপনি নিশ্চয়তা কি করতেছেন যে ইলেকশন দেরি করবে। আপনি কেন সন্দেহ করতেছেন? কেন সন্দেহ করলাম? 1 ঘন্টার টাইম দিয়া আন্দোলন করে 144 ব্রেক করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করছে না। 1 ঘন্টা হাসনাতে 1 ঘন্টা টাইম দিয়েছে না, ওখানে ঠান্ডা পানি দিয়ে মিটিং করাইছে, করে 1 ঘন্টার ভিতরে আপনার কার্যক্রম এক্সিকিউটিভ অর্ডারে নিষিদ্ধ হলো। তখন তো ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছে
অন্তর্বর্তীকালীন সরকারের কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার কোনো এজেন্ডা নাই বলছিল তো, কিন্তু উনি নিষিদ্ধ করলেন কেন? তার মানে হচ্ছে ওটাও নিশ্চয়ই অ্যারেঞ্জ গেম ছিল। এটাও যে অ্যারেঞ্জ গেম ইলেকশন করার জন্য পিছানোর জন্য হবে না, এটা নিশ্চয়তা কি? কারণ আপনি যেহেতু ঐক্যমত্য কমিশনের বৈঠক হচ্ছে, সেখানে আগাচ্ছেন, ধীরে ধীরে আগাচ্ছেন, তো আপনি ঐক্যমত্য কমিশনের ভিতরে এই দাবিগুলো তুলতেন, ধরেন নূতন হলেও তো এগুলো তুলতেন। না, এগুলো আপনি তুলে তো- দেন না, এগুলো ঐক্যমত্য কমিশনের দাবিগুলো তোলা হয়েছে। এগুলো যারা তাহলে আপনি ঐক্যমত্যে আপনি বৈঠকে গিয়ে আপনি সমাবেশে দাবিগুলো তুলেছে ঐক্যমত্য কমিশনে, এই দলগুলো ঐক্যমত্য কমিশনের দাবিগুলো তুলেছে। আচ্ছা, আপনার বক্তব্য বুঝতে না, পেরেছি। এটা হলো পরে, আগে তো এজেন্ডা এটা ছিল না, পরে দাবি তুলছে। এখন আপনি যা মিটিং করে রেস করছে, মিটিং করে যে আলটিমেটাম দিলেন, তাহলে ঐক্যমত্য হবে কেমনে? প্রত্যেকটা দলের নীতি আদর্শ আলাদা আলাদা। 100% ঐক্যমত হলে তো পার্টি একটা হতো। তো সুতরাং ঐক্যমত্য কিছু তো ডিফারেন্স থাকবে, তা নিয়েই যতটুকুতে অন্তত পক্ষে একটা নিরপেক্ষ নির্বাচন হয় এবং 5 বছর পরে মানে ক্ষমতা হস্তান্তর শান্তিপূর্ণভাবে হয়। এই জায়গায় যত সংস্কার করা লাগে সংস্কার করে নির্বাচনে চলে যাক। আর ঐক্যমত্য কমিশনে যেগুলো ঐক্যমত্য না হয়, সেগুলো একটা আন্ডারস্ট্যান্ডিং যে এগুলো পরে আলোচনা করে ঠিক করা অনেক হবে। ধন্যবাদ। হাসিব হাসান খান, আপনি একই জিনিস মনে করেন কিনা যে স্থানীয় সরকার নির্বাচন আর আনুপাতিক হারের নির্বাচন, এই দুটো জিনিস সামনে আনা হচ্ছে কতগুলো দলের পক্ষ থেকে, বিএনপি এর বিপক্ষে। তা এখন ঐক্যমত্য তো বোঝাতে হবে, কিন্তু যদি এই যে রাজনৈতিক দলগুলো, সত্যিই তো এক একটা রাজনৈতিক দলের তাদের একটা পলিসি থাকবে, কিন্তু সরকার তো এখানে একটা লাইন ড্র করতে লাইন হবে। আনতে হবে। কারণ এখন তো সময় আমাদের দ্রুত চলে যাচ্ছে। এখন হলো যে আমি যেটা বলেছি যে রিয়েলিটিতে আমরা চলে আসছি, যে রিয়েলিটিটা হলো যে দিস গভর্নমেন্টের এখন কিন্তু মানে ওরকম স্ট্রেংথ নাই কোনোভাবেই, তার পাগুলো সব দুর্বল হয়ে গেছে। এখন আনুপাতিক হারের যে নির্বাচনের কথাটা জামাতে ইসলাম এবং অন্যান্য ইসলামী দলগুলো বলছে, এটার কারণ হলো যে তাদের জামাতে ইসলামের সারা বাংলাদেশের যতগুলো কনস্টিটিউশন আছে, প্রত্যেকটা কনস্টিটিউশনে তাদের ভোট আছে, 10,000, 20,000, 30,000 ভোট আছে। তো এই ভোটগুলো যখন তারা পায়, তখন দেখা যায় যে কোনো জায়গায় তারা নির্বাচিত হতে পারছে না, কারণ একটা কনস্টিটিউশনতে নির্বাচিত হতে গেলে প্রায় 70 থেকে 80 কিংবা 1 লাখ ভোট লাগে। এই ভোট তাদের নাই, তাদের আছে 10,000, 20,000। ফলে তাদের যে ভোটাররা আছে, তাদের বিভিন্ন কনস্টিটিউশনে মানে বিভক্ত হয়ে আছে। তারা একটা বুদ্ধি বের করছে যে যদি এই আনুপাতিক হারে হয়, তাহলে তারা কিছু সিট বেশি পাবে। এটা হলো তাদের বক্তব্য, যে ধরেন নির্বাচনে কাস্টিং হলো 60%। না, বুঝতে পারছি, হ্যাঁ, আনুপাতিক হারটা যেহেতু এইটা হলো তাদের একদম তাদের বাংলাদেশে তো এই এটা হলো সেটা আমি বলছি যে এটা হলো তাদের একদম পার্সোনাল একটা দলের বেনিফিট। তো পার্সোনাল দলের বেনিফিট হলে আমরা এটার নেগেটিভ সাইডটা দেখতে হবে, হোয়াট ইজ দ্য নেগেটিভ সাইড। আমরা যদি বলি যে ঠিক আছে আনুপাতিক হারে নির্বাচন হোক, জামাত 3-7টা সিট পাক, তাহলে কি হবে? আমরা যে ইলেকশনটা করি, সেই ইলেকশনের যিনি দাঁড়ান ক্যান্ডিডেট, সেই ক্যান্ডিডেটের সাথে তো ওই এলাকার মানুষেরটা সংযোগ থাকতে হবে। যখন আমরা মানুষের কাছে গেলেই মানুষ বলে যে ওই ভদ্রলোক ইলেকশন করে গেছে, এরপরে আর এলাকায় আসে নাই, হি ইজ স্টেইং ইন ঢাকা, আসে না এলাকায়। আপনি যখন আনুপাতিক হারে করবেন, তখন কিন্তু এই জিনিসটা আরও বাড়বে। যেরকম বিএনপির কথা বলেন যে 80% ভোট যদি সে পায়, তাহলে তার যে 80%-এর যে রেশিওতে সে যে পাবে, তো তখন তো সে সিলেক্ট করবে, তখন তো সে তো তখন আমাদের বিরতি নিতে হবে। এক দুই লাইনে যদি বলেন, সেটা হলো যে তাহলে সরকার কোথায় লাইনটা তো ড্র করতে হবে। সরকারের এখানে হলো যে এই জিনিসটা যেরকম পাকিস্তান ইন্ডিয়া যখন যুদ্ধ হচ্ছিল, তখন আমি বলেছিলাম যে কজবিহীন যুদ্ধ চলবে না। তো এইটা হলো এই যে দাবিটা, এটার সাথে কোনো মানে আমাদের দেশের জনগণের কোনো আকাঙ্ক্ষার মিল নাই। এম এ আজিজ, অন্য একটা প্রসঙ্গে আলোচনা আসে। আপনি দেখছেন যে এনবিআর কি কাণ্ডটা হচ্ছে বেশ কিছুদিন ধরেই, এইটা তো মানে কোথায় আসলে প্রবলেম, সরকার কেন এটা হ্যান্ডেল করতে পারছে না? এটা ধরেন রাজস্ব আদায় যদি বন্ধ হয়ে থাকে এবং রাজস্ব কর্মকর্তারা যদি এইভাবে আন্দোলন করতে থাকে, তো সংস্কার তো একটা প্রয়োজন, নিঃসন্দেহে সংস্কারটা করতে হবে। বেশি আমাদের রাজস্ব, এটা তো আমাদের লাইফ লাইন, অর্থনৈতিক লাইফ লাইন। তাই সর্বশেষ যেটা আমরা দেখলাম যে সরকার এই সেবাকে এসেনশিয়াল সার্ভিস হিসেবে ঘোষণা করে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে, যে আন্দোলন থেকে তাদেরকে সরে যেয়ে কাজে যোগদান করার কথা বলেছে এবং তাদের যে দাবি দেওয়া তারা বিবেচনা করে দেখবে, যেটা যৌক্তিক সেটা করবে।
তো আপনার কাছে যেটা জানতে চাই সেটা হলো যে এটা তো সমাধান হওয়া দরকার, সরকার কি ইফেক্টিভলি এটা হ্যান্ডেল করছে বলে মনে হয়? দেখেন, ইফেক্টিভলি হ্যান্ডেল যদি বলেন তাহলে করতে পারে নাই, কারণ সিচুয়েশন এমন জায়গায় চলে গেছে এখন সরকারকে চাকরি খেতে হবে। এটাও অবাস্তব, এটাও অসম্ভব। কারণ শুরুটা হয়েছে, আপনি খেয়াল করে দেখেন যে এনবিআরকে ভেঙে দিছে, দুই ভাগ করা হয়েছে, একটা পরিকল্পনা আর একটা হলো ট্যাক্স, দুইটাকে আলাদা করবে। কিন্তু সমস্যা হচ্ছে এনবিআরের লোকরা ওখানে দুইটা আমলা বসায় দিবে, এই জায়গা হলো মূল আপত্তিটা। অর্থাৎ ব্যবসায়ীরা বলছে যে ওনারা তো ঘুষ খান, এখন এইটা ঘুষ ওই যে আমলা মাঝখানে বসলে তো ভাগ পায়, অথবা ঘুষ খাইতে পারে না। এনবিআরে বলেন প্রত্যেকটা জায়গায় রন্ধে রন্ধে দুর্নীতি। আপনি সংস্কার করেন, এটা তো যৌক্তিক যে আপনি দুইটাকে আলাদা করে দিলেন, কিন্তু ওখানে আপনি ডেমোক্রেটিক কান্ট্রিতে আইন আছে, যেমন সরকারি কর্মচারী এইভাবে স্ট্রাইক করতে পারে না। হ্যাঁ, আর্মিতে করলে থাকতো একটা চাকরি, ওদেরও সার্ভিস রুলে ওদেরও চাকরি থাকে না, চাকরি খাওয়ার তো ক্ষমতা, কারণ এমন আইডিয়া আছে। আপনি হঠাৎ করে রাত্রে প্রজ্ঞাপন জারি করলেন কেন? এনবিআর বিলুপ্ত, দুই ভাগে বিভক্ত হবে। আপনি একটু পলিটিক্যাল গভর্নমেন্ট হলে যেটা করতো, এনবিআরের বিশেষ বিশেষ লোককে এনে কথা বলে নিত, কথা বলে নিয়ে যে তোমরা ভাগ করো বা আন্ডারস্ট্যান্ডিং। কমিশন করা হয়েছিল, কিন্তু এনবিআর এর লোকজনই এটার সাথে ছিল, সাবেক যে এনবিআর চেয়ারম্যান এবং যারা বিশেষজ্ঞ তারা মিলেই কিন্তু এই সুপারিশটা দিয়েছে। সরকার এটা পরে প্রজ্ঞাপন, যেটা সরকার যেটা হয়তো এটা করার জন্য যে একটু সেন্সিটাইজ করতে হয়, একটু সমাজে এটা বাতাসটা দিতে হয় বা আলোচনা করতে, সেটা হয়তো করে নাই, কিন্তু এটা একটা কমিশন গঠন করে কিন্তু করেছে। আমি বলবো সরকার অতিরিক্ত হামলা করছে। রাত্রিবেলা প্রজ্ঞাপন দিল কেন? তখন তো তারা অফিসেও ছিল না। আপনি কমিশনের রিপোর্ট হয়েছে, দিনের বেলা দিলে বা কি পার্থক্য হতো? জিনিসটা একই হতো। পার্থক্য একই হতে পারতো, কিন্তু আমার কথা হচ্ছে যখন কমিশন একটা রিপোর্ট দিছে এনবিআর বিলুপ্ত করবেন একটা অর্গানাইজেশন, এখানে দুই ভাগ করলেন ফাইনালি, আপনি তাদের সাথে আলাপ করতেন, তাদের অ্যাসোসিয়েশন 2-4-5 জনের সাথে কথা বলতেন, কাউকে দায়িত্ব দিতেন অন্তর্বর্তীকালীন সরকার, তাহলে এটা সহজে সমাধান হতো। এখন যে জায়গায় চলে গেছে 5 জনের বিরুদ্ধে দুদকও লাগাই দিছে। আপনি যদি বলেন চাকরি খাওয়া, এখন তো বাজেট দিয়ে ফেলছে, বাজেটের 60-70% হচ্ছে এনবিআরের দায়িত্ব ট্যাক্স থেকে রেভিনিউ আর্ন করা। এ তো এখন তো পুরাটা স্থবির। এখন যদি এনবিআর কন যে অ্যাকশানে যাবেন, অ্যাকশানে 5 জনকে তো ট্রান্সফারও করছেন, 5 জনকে আবার দুদক লাগাই দিয়েছেন তদন্ত করেন। আমরা জানি এনবিআরের 80% লোকে দুদক লাগাই দিলে ধরা খায় যাবে। আপনি তাহলে স্লোলি কায়দা করে করতেন। এখন এই সমস্যার যেটা হয়েছে, আমি এখনও বলবো, যেমন অর্থ উপদেষ্টা তিনি আলোচনা করার আজকে তারিখও দিয়েছিল, যেহেতু তারা শর্ত দিয়েছিল যে তোমরা ওই স্ট্রাইক প্রত্যাহার করে আলোচনায় আসো। স্ট্রাইক প্রত্যাহার করে নেই, এখন বলছে নো আলোচনা। স্ট্রাইক প্রত্যাহার করে নেই, করুক, এখন কঠোর হব। কঠোর হওয়ার একটাই পথ হচ্ছে চাকরি খাওয়া। আপনি লট বহর ধরে এখন বাজেট দিয়ে দিয়েছেন, এখন তো সব চাকরিও খাইতে পারবেন না। সুতরাং এখনো আমি বলবো এখনো আলোচনার দরকার আছে। দুপক্ষই তো আপনার আলোচনা টেবিলে আসতে হবে। এখন যদি আমরা স্ট্রাইক করতেই থাকবো আবার আলোচনা, সেটা তো আসলে না। এটা হচ্ছে কি, শোনেন, আমার এখন মনে পড়তেছে ওই যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছিল সচিব মহিউদ্দিন খান আলমগীর, তিনি আপনি খেয়াল করে দেখেন মেয়র হানিফ সাহেব প্রেস ক্লাবের সামনে জনতার মঞ্চ করছিল, সেক্রেটারি থেকে ওনার নেতৃত্বে এসে জয়েন করলো, তাকে আওয়ামী লীগ আবার প্রমোশন দিয়ে মন্ত্রী বানালো। আবার গার্মেন্টস ভেঙে পড়লো সাভারে, বলে বিএনপির লোকজন ধাক্কা দিয়ে ওটা ভেঙে ফেলছে, বলছিল না? ওই দিন মির্জা আলমগীর সাহেব সহ যারা আমলারা আসছিল ওই মিটিংয়ে, তাদের সবার চাকরি খায় দেওয়া উচিত ছিল। হ্যাঁ, মহিউদ্দিন আলমগীর না, যারা আসছে তারা সবাই সার্ভিস রুল, পলিটিক্যাল পার্টির মিটিংয়ে গেছে, মানে সবাই সার্ভিস রুল বের করছে, তাহলে আজকে এই স্ট্রাইকটা হতো না। আচ্ছা, অনেক ধন্যবাদ। দেখি আমাদের হাসিব হাসান খান, আপনি কি বলেন আমাদের এই রাজস্ব আদায়ের যে এই আসল অবস্থা হয়? এটা খুবই দুঃখজনক রাজস্ব আদায়ের ব্যাপারটা, কারণ সরকার যে সংস্কার কাজটা করেছিল এটা বাস্তব। কারণ হলো এনবিআর এবং আইআরডি ভেঙে ওনারা যে দুইটা সংস্থা করছে, একটা হলো রাজস্ব নীতি একটা থাকবে, আর যারা রাজস্ব আয় করবে তারা আর একটা আলাদা, যারা নীতি করবে তারা আদায় করবে। এটা খুবই প্রয়োজন, এবং এইটা প্রয়োজন বলেই আপনি দেখেন যে 19টা ব্যবসায়িক প্রতিষ্ঠান তারা কিন্তু
এই এনবিআর এর বিপক্ষে গেছে এবং তারা বলছে তোমরা যে দাবির কথা বলতেছো যে তাদের চেয়ারম্যানের পদত্যাগ, তারা কিন্তু সেটাকে সাপোর্ট করছে না। কারণ তাদের এই যে আন্দোলনের আসলে কোনো বাস্তব কজ নাই, তারা আন্দোলন করছে এবং এখানে সরকার যে দুর্বল হয়ে গেছে এটা তার প্রমাণ, যে সরকার এখানে কিছু করতে পারছে না। তারপরে অর্থ উপদেষ্টা তাদের সাথে দেখা করে নাই। তা আমি মনে করি যে রাজনৈতিক দলগুলো অর্থ উপদেষ্টাকে সাহায্য করা এই অন্তত এই ক্ষেত্রে, কারণ হলো এনবিআর এখন হলো জুন মাস, জুন মাস হলো আমাদের সবথেকে ইম্পর্টেন্ট মাস, কারণ সারা বছরের যে ট্যাক্স আদায় হয় সবচেয়ে বেশি আদায় হলো জুন মাসে। এখন প্রত্যেক দিন প্রায় 2,500 কোটি টাকা আমরা লুজ করতেছি এবং এই জুন মাসে আমরা যাতে ট্যাক্স আদায় হয় ঠিক মতন, এই জন্য আমরা এই যে শনিবারে অফিস করার কথা, শনিবারে তারা কমপ্লিট শাটডাউন করে বসে আছে। এটা তো তাদের দেশের প্রতি তাদের তো একটা দায়িত্ববোধ থাকতে হবে। এই রাষ্ট্র তো তাদেরকে চাকরি দিয়েছে, আর রাষ্ট্রের প্রতি তো তাদের একটা অব্লিগেশন থাকতে হবে এবং তাদের ব্যক্তিগত ক্যারেক্টার সম্বন্ধে আমরা সবাই জানি যে এনবিআর এর লোক এরা কি করে। তো সুতরাং তারা যে আমাদের পাবলিকের কাছে খুব যে একটা গ্রহণযোগ্য মানুষ তা না, কিন্তু তারা যে এই যে মানে একটা সুযোগ নিচ্ছে, সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে তারা একদম রাষ্ট্র অচল করে দিচ্ছে। এবং আপনি জানেন যে 88% বাজেটের টাকা আসে কিন্তু এনবিআর দেয়, এনবিআর প্রোভাইড করে। মনে করেন যে 5 লক্ষ যে বাজেট হয়েছে, 5,66,000 কোটি টাকার যে বাজেট আমরা দিছি, তার মধ্যে 4,99,000 কোটি টাকা কিন্তু এনবিআরকে দিতে হবে, অ্যান্ড দিস ইজ দি মান্থ। এবং আপনি জানেন যে জাহাজ চট্টগ্রাম বন্দর থেকে চলে যাচ্ছে বিকজ দেয়ার ইজ নো কন্টেনার, মানে আপনার ইয়ার থেকে যে কন্টেনার যাবে, তার মানে অনেক জায়গায় প্রভাব তো মানে সুদূর প্রসারী এবং সাংঘাতিক প্রসারী। কিন্তু এই সমাধানটা খুব দ্রুত দরকার, এটা সমাধান দ্রুত দরকার। সব ব্যবসায়ীরা কিন্তু একযোগে বলছে যে ব্যবসা বাঁচান, এই জিনিসটা যে বলেছেন। এবং আমার মনে হয় যে পলিটিক্যাল, আমি যেটা পিপলস পাওয়ারে বলছি, পলিটিক্যাল দল হলো পিপলস পাওয়ার, তো তাদেরও উচিত যে এখানে সরকারকে এই অন্তত একটা পয়েন্টে সরকারকে সাপোর্ট করা। সরকারকে যদি তারা সাপোর্ট করে তাহলে দেখবেন যে এরা ঠিক হয়ে গেছে। তাই এসেনশিয়াল ঘোষণা করা হয়েছে, অত্যাবশ্যকীয় ঘোষণা করা হয়েছে, মানে সরকার কঠোর ব্যবস্থার দিকে যাওয়া উচিত এবং আমাদের সকলকে তাকে সাপোর্ট দেওয়া উচিত, গভর্নমেন্টকে সাপোর্ট দেওয়া উচিত অন্তত এই পয়েন্টে। জি, অনেক ধন্যবাদ। আমি আজই জন্য একটা প্রসঙ্গে আসি, আপনি এটাকে ইতিবাচকভাবে ব্যাখ্যা করবেন নাকি সমালোচনা করবেন সেটা আপনার বিষয়, সেটা প্রশ্নটা করি। এর আগে খেয়াল করেছেন যে বিভিন্ন কিছু সরকার উদ্যোগ নেয়, ঘোষণা দেয় বা প্রজ্ঞাপন জারি করে, যেই সমালোচনা হয় সরকার কোথাও কোথাও সেটা কারেক্ট করে। এই যে সরকার কোনো ঘোষণা দিয়ে একটু ব্যাকফুটে যাওয়া অথবা নিজেকে কারেকশন করা, এটা কি ইতিবাচকভাবে দেখবেন নাকি সরকারের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দূরদর্শিতার অভাব, কোনটাতে বলবেন সেটা আগে বলে নিই। প্রসঙ্গটা কি? প্রসঙ্গটা হলো দিবস, যে 16 জুলাই শহীদ দিবস, 5 আগস্ট জুলাই অভ্যুত্থান দিবস, এর মাঝে একটা দিবস ঘোষণা করেছিল, সেটা 8 তারিখ, যে নতুন বাংলাদেশ। আজকে সেটা বলেছে যে না, 8 তারিখে কোনো দিবস তারা পালন করা হবে না। বিষয়টা হচ্ছে এটা তাদের এনজিও কোম্পানি না, কোনো ব্যবসায়িক কোম্পানি না, যা আমার স্টেপে ভুল হলে আমি কারেকশন করলাম, এটা সরকার চালানো। সুতরাং আগেই আলোচনা করে আপনার বুদ্ধিতে না কুলায় পরামর্শ নিতে হবে। আপনি নতুন বাংলাদেশ কি করে ঘোষণা দিতে চান? কি হয়েছে? অভ্যুত্থান করছে, একটা সরকার চলে গেছে, 71 বাদ দিবেন, ভাষা আন্দোলন বাদ দিবেন, আপনার 90-এর আন্দোলন বাদ দিবেন, এগুলো কি? আপনি খালি, আমি বুঝলাম 5 আগস্ট একটা ফেসিবাদী সরকারের পতন হয়েছে, পলায় গেছে, বাজলাম। এটা তো দেশ না, এটি তো দেশ না। দেশ তো 52 সাল থেকে দেশ। আপনি যদি এটা দেন, স্বাভাবিক এই বিতর্ক নিশ্চয়ই আসছে, ওনারা ওখান থেকে শিফট করছে। শিফট করা কোনো রাজনৈতিক দল এটা ভুল করা, শিফট করা না, অ্যাকোমোডেট করা না। রাজনৈতিক সরকার যদি সিদ্ধান্ত নিয়ে ব্যাকফুটে যায় বা সিদ্ধান্ত পরিবর্তন করে, তাহলে বুঝতে হবে সে রং ডিসিশন নিছে। সেটা গণতান্ত্রিক দেশে এটা চলবে না। আপনি ভুল যেটা আপনি যে এটা অনেকে ইতিবাচকভাবে দেখতে পারে যে না, সরকার একটা সিদ্ধান্ত নিয়ে দেখছে যে জনগণ বা এটা তার নিজেকে কারেক্ট করছে, এটা তো মানে গণতান্ত্রিক সরকার চালানোতে আপনারে আমি হত্যা করে বলে এটা ভুল হয়ে গেছে, কারেক্ট করলে আপনার জীবন দিতে পারবো আমি। সরকার ভুল করবে না, ব্যাস। সরকার ভুল হতে পারবে না, সরকার ভুল করবে না। সরকার চালাতে আসছে, সরকার কালেকটিভ ফোর্স।
সরকার ভুল করবে না, হ্যাঁ, কারণ একজন সরকার চালায় না, সরকারের অর্গান আছে, সরকারের নিজস্ব সরকারের মেকানিজম আছে, তারা আলোচনা করে সিদ্ধান্ত নেবে। নিশ্চয়ই এই ডিসিশনটা কোনো একটা সরকারের একটা অংশ সিদ্ধান্ত, অথবা ওই যে এনসিপি তাদের এটা দিয়ে সিদ্ধান্ত তো আপনার উপদেষ্টা পরিষদের কালেকটিভ সিদ্ধান্ত। পরিষদে ভাই সবাই তো পরিষদের সবাই কথা বলে না। আরে ভাই কথা বলো আর না বলে এটা তো একটা ফর্মাল তাহলে তো আপনি যদি ওইটাই আপনি বলেন, যদি কথা না বলেন তাহলে তো আপনি তো দায়িত্ব সবার কালেকটিভ সিদ্ধান্ত। না এটা নিয়ে আমি সহ সবাই এটা বিতর্ক করছি, এটা আমরা মানি না। যখন কইছে এটা 5 দিবস বলছে, এটা বহুবার বলছে। এটা তো ভালো দিক যে মানে বিতর্ক করা যাচ্ছে, সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলা যাচ্ছে, বিতর্ক করা যাচ্ছে, এবং সরকার এটার পেছনে সরকার সেই বিতর্ক শুনে যেখানে যেখানে কারেক্ট করা যাচ্ছে সেটা করছে। এটা হচ্ছে যে ধরেন হয় প্রেসারে পড়ে, এটাতে কিন্তু একটা জিনিস আছে, বিপদে পড়বে সবাই খেপে যাবে, সুতরাং আমার সরকার বিপদে পড়বে, আমি কারেক্ট করলাম এক, অথবা এটা আমার এনসিপি আমাকে নিয়োগ দিছে সুতরাং তারা অসন্তুষ্ট হবে, তাদের দাবি মানলাম, এটা করলে তো সরকার চালা যাবে না। আপনার লজিক্যাল সিদ্ধান্ত নিতে হবে সরকারকে। আপনি কালেকটিভ, আপনার অর্গানাইজেশন আছে, আপনি বিভিন্ন জনের সাথে ইন্টারাকশন করেন, যেটা যুক্ত। আর যেটা বলা হয়েছে যে আপনার নতুন বাংলাদেশ, এটা তো দ্বিতীয় স্বাধীনতা বলা হয়েছে না, এটা তীব্র সমালোচনা হয়েছে না, তীব্র। আপনি ওইটার ভিতরে গেলেন কেন? যে আমি হাসিব হাসান খান, আপনি কি মনে করেন যে প্রশ্নটা একই প্রশ্ন, যেটা আসলে সরকার ভুল করতে পারবে না, এম এ আজিজ বলছে, সেটাই আপনি একমত কিনা? আর মানে এই যে সিদ্ধান্ত নিয়ে সিদ্ধান্ত থেকে ফিরে আসা, এটা ইতিবাচক নেতিবাচক কি দেখেন? না, এটা ভাইয়ের যে কথাটা যে বলেছে যে সরকার সিদ্ধান্ত পরিবর্তন করতে পারবে না, মানে ভুল করতে পারবে না, ভুল করতে পারবে না, এইটার একটা যুক্তি আছে। কারণ হলো সরকার তো যে কোনো কাজ করার আগে তাকে চিন্তা ভাবনা করতে হবে, সুতরাং সরকার ভুল করবে, সমালোচনা করার একটা সুযোগ আছে, এবং সমালোচনা তারা যে রিয়েলাইজ করছে এটাকে পজিটিভ ধরতে হবে, যে দে হ্যাভ রিয়েলাইজড যে এই 8 তারিখে কোনো আসলে কিছু হয় নাই, 5 তারিখে হয়েছে। 5 তারিখে অবশ্যই এ রাষ্ট্রের পরিবর্তন হয়েছে, শেখ হাসিনা পালিয়ে গেছে, স্বৈরাচার পালিয়ে গেছে, ফ্যাসিস্ট সরকার পালিয়ে গেছে। সুতরাং 5 তারিখ ইজ এ ডেট, যে ডেটটাকে মনে করে রাখার সুযোগ। কিন্তু 8 তারিখে কি হয়েছে, আসলে কিছু হয় নাই তো। সেখানে ডক্টর ইউনূস মনে হয় শপথ নিয়েছেন। সুতরাং ডক্টর ইউনূস শপথ নিয়েছেন, এইটা মানে ওই সময়ে যদি তারেক রহমান চলে আসতেন, এখানে কিন্তু বিএনপি স্যাক্রিফাইস করছে আমি বলবো। যদি ডক্টর ইউনূস যখন তোত নিচ্ছেন ওই সময় যদি তারেক রহমান 7 তারিখে বাংলাদেশে চলে আসতো, তাহলে তারেক রহমানের দেখার জন্য কিন্তু 10 লক্ষ লোক ওখানে যেত, এটা বাস্তবতা। তো সুতরাং দ্যার উড হ্যাভ বিন এ ডিফারেন্ট মানে সিনারিও। কিন্তু সেখানে কিন্তু বিএনপি ম্যাচুরিটির পরিচয় দিয়েছে, বিএনপি কিন্তু সেখানে এই ধরনের একটা যেতে চায় নাই। সুতরাং যা বার্তা হয়েছে সব কিছু এখন পর্যন্ত ঠিক আছে। এখন যেটা হতে হবে যে এই ধরনের কোনো মানে জিনিস না করে আমাদের ফেব্রুয়ারি ইলেকশনের দিকে যেতে হবে, এবং তারেক রহমানকে দ্রুত বাংলাদেশে চলে আসা উচিত, এবং ফেব্রুয়ারি ইলেকশনকে সামনে নিয়ে আমাদের যত কর্মকাণ্ড করতে হবে। অনেক ধন্যবাদ। আমি ফেব্রুয়ারি নির্বাচনের কথা যদি আমরা ধরি, যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, তো নির্বাচন কমিশনে সেরকম প্রস্তুতি দেখেন কিনা? না, কিছু দেন না, কিছু জানি না। প্রস্তুতি কি দেখবেন আপনি? তারা ভোটার লিস্ট করবে, তারা আপনার ডিলিমিটেশন করবে, সরঞ্জাম কিনবে, কেনার কথা বলছে তারা, সেপ্টেম্বরের মধ্যে কিনবে। হ্যাঁ, কিনবে বলছে, এটা বলছে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যে গোপন আলোচনা করছে, গোপন না, তারা বৈঠক করেছে, কিন্তু বৈঠকে কি আলোচনা হয়েছে সেটা এটাই তো গোপন। আপনার সাথে আলোচনা করলাম, কেউ জানলো না। সৌজন্য বলেছে তো, সৌজন্য সাক্ষাৎ। হ্যাপি না? উনি তো বলছে, সিইসি বলছে সরকারের সাথে আলোচনা করলে মনোভাব বোঝা যাবে। উনি মনোভাব বুঝতে গেছে। তো এটা তো সেই তারেক রহমানের সাথে যখন বৈঠক হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস, তখন তার পক্ষ থেকে বলছে না যে ইলেকশন কমিশন ডেট ঘোষণা করবে, ওরা তো টেলিফোনে করলে হলো। এরপরে এই বৈঠকের আগ পর্যন্ত কোনো ইলেকশনের কোনো প্রস্তুতি দেখছেন? কোনো সরকারের পক্ষ থেকে কিছু বলতে শুনেছেন? বলে নাই তো। তো এই জন্য আমি বলছি যে আপনার এখন কিন্তু নতুন করে হাওয়া, আগে যখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তারেক রহমানের বৈঠক হয়েছে, তার আগে কিন্তু তাপদাহ চলছিল রাজনৈতিক অঙ্গনে।
ওইটার পরে গুড়ি গুড়ি বৃষ্টি নামছে, এখন আবার ফের তাপা দেওয়া শুরু হয়েছে। এখন কিন্তু বিএনপির পক্ষ থেকে বলছে, যেমন আমিও বলতেছি, অনেকেই বলতেছে ইলেকশন হয় কি হয় না। হ্যাঁ, কারণ ওই যে বললাম নাটাইটা ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে, উনি বলবে যে পর্যাপ্ত সংস্কার হয় নাই। এই যে ঐক্যমত্য কমিশন কয়ে দিল যে আশাব্যঞ্জক সংস্কার হয় নাই, আশাব্যঞ্জক যাইতে পারছি না। এখন ওই যে ওখানে সমাবেশ করছে কালকে, আলটিমেটাম দিয়ে দিছে। আপনি ঐক্যমত কমিশনে মিটিং বলতেছেন, আবার মাঠে যা আলটিমেটাম দিচ্ছেন, এটা কোন ধরনের ঐক্যমত্য? আপনার কি বিএনপির আপনার পলিসি সাথে কি বামপন্থী সিপিবি একমত হবে? জামাতের সাথে সিপিবি একমত হবে? আপনারা একটা সামনে নির্বাচন, অন্তর্বর্তীকালীন, সেখানে একটা নির্বাচন নিরপেক্ষ কিভাবে করতে হয় সেটা করেন। 5 বছর পরে শেখ হাসিনা ক্ষমতা ছাড়ে নাই, আমি দামি নির্বাচন নানানভাবে কিংস পার্টি করে টরে থাকার চেষ্টা করছে। হ্যাঁ, তো এটা না করে যাতে ইলেকশনে ভোটটা হয়, নিরপেক্ষ ভোট হয় এবং ক্ষমতা হস্তান্তর হয় টাইমলি, আপনি করেন। সংবিধানে লিখে দেন যে 5 বছর সরকার পূর্ণ হওয়ার সাথে সাথে সেই সরকার অবৈধ, লিখে দেন আইন, অবৈধ, একদিনও থাকতে পারবে না, অবৈধ। এবং আরও লিখে দেন প্রয়োজনে 5 বছরের আগে 3 বছর আগে তত্ত্বাবধায়ক সরকার হবে। এখন তত্ত্বাবধায়ক সরকার যেটা সেইগুলোই তো আপনার ঐক্যমত্য কমিশনের সংবিধানে কি থাকবে না থাকবে সেটাই তো আলোচনা, রাজনৈতিক দলের সাথে আলোচনা, সেটা নিয়েই তো একটা সমঝোতা বা ঐক্যমত্যে পৌঁছানোর পরেই তো একটা জুলাই সনদ হওয়ার কথা। আমি একই জিনিস জিজ্ঞাসা করি হাসিব হাসান খান, যে আমরা লন্ডন বৈঠকের পরে যেটা এম এ আজিজের কথায় তাপদাহের পরে গুড়ি গুড়ি বৃষ্টি, আমরা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলাম, আবার উত্তাপ হতে শুরু করেছে। মানে আমার প্রশ্নটা হলো যে, যেমন ধরেন 15 বছর আওয়ামী লীগ সরকার ছিল, বা যে কোনো রাজনৈতিক সরকার থাকলে সেই রাজনৈতিক সরকার ভোট দিবে কিনা, ঠিকমতো ভোট হবে কিনা, ভোট দেওয়া যাবে কিনা ইত্যাদি থাকে। কিন্তু এই সরকার তো, অন্তর্বর্তীকালীন সরকার তো সব জনগণের সরকার, সব রাজনৈতিক দলের সরকার, সবাই মিলে করেছে। কিন্তু কোথায় কোথায় দেখি যে এই সরকারের প্রতি একটা আস্থা সংকট রাজনৈতিক দলগুলোর বক্তব্যে প্রকাশ পায় কিছুদিন পরপরই। এইটার কারণটা কি? এরকম হলে তো এটা হলো, আমি মনে করি যে আমাদের যে দুইটা রাজনৈতিক দল, তাদের কিছুটা কোয়ালিটিতে কিছুটা ঘাটতি হয়েছে। কারণ হলো বেশ কিছুদিন আমাদের মানে যখন জেনারেল জিয়া বিএনপি তৈরি করেছিলেন, তখন যে রাজনৈতিক নেতারা এই দলে ছিলেন, বয়সের কারণে তারা আসলে মারা গেছেন, এবং এরপরে যারা রিপ্লেস করেছে তাদের আমার মনে হয় আরও কিছুটা সংযত কথা বলা দরকার। কারণ হলো বিএনপি ইজ এ বিগ পার্টি। তা বিএনপির যদি মনে করেন যে, আমি সমালোচনা করছি একটু, কারণ হলো যে বিএনপির যে নেতারা আছেন তাদেরকে কিন্তু বুঝতে হবে যে ছাত্রদের কন্ট্রিবিউশন আছে। তো ছাত্ররা যদি ওইভাবে গুলির মুখে না দাঁড়াতো তাহলে আপনি কিন্তু সরাতে পারতেন না, এটা বাস্তবতা। তাই সুতরাং ছাত্রদের কন্ট্রিবিউশনটাকে আপনি যদি একদমই ইগনোর করেন তাহলে কিন্তু সঠিক হচ্ছে না। তাদেরকে ইগনোর না করে তাদেরকে বরঞ্চ আপনি আনেন, তারা রাজনীতি শিখুক, ঠিক আছে? আর বিএনপি একটা বিগ রাজনৈতিক দল, তাদের কিছু কিছু নেতারা যেভাবে কথা বলেন, হ্যাঁ, যে বলেই ফেলি, বলেছেন কি একজন নেতা বলেছেন যে প্রস্তাব করে দেবো, থুতু ফেলে দেবো। দিস আর দ্য ভেরি সিলি কোশ্চেন বলা, এবং এতে করে এই দলেরই ক্ষতি হচ্ছে। তাদের কিন্তু এই ধরনের বক্তব্য দেওয়া ঠিক না। কারণ হলো যে মানুষ কিন্তু বুঝছে যে এখন যদি ভোট হয় তাহলে কি হবে। ভোট হলে বিএনপি মেজরিটি পাবে, এটার মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ইকুয়েশনে কাজ হবে না। সেকেন্ড হলো বাংলাদেশ চায় যে একটা শক্তিশালী বিরোধী দল থাকুক, সেখানে জামাত যদি থাকে, সব ইসলামী দলগুলো যদি তারা ঐক্যবদ্ধ হয়, বিএনপি তাকে সাপোর্ট করুক না, যে ঠিক আছে জামাত কিছু বা বেশি সিট পাক, সেখানে বিএনপি যদি ক্লোজ ডোর মিটিং করে তাদেরকে কিছু স্কোপ দেয়, বেটার। তা সুতরাং বিএনপিকেই কিন্তু মূল বিষয়টা নিতে হবে, এবং এখানে স্টেক হোল্ডার হলো 3-4 জন। একজন হলো ধরেন জামাতের আমির তারেক রহমান, ডক্টর ইউনূস, এবং আমাদের সেনাপ্রধান ইজ এ ফ্যাক্টর। অল দিস পিপুল এক জায়গায় বসে তারা কিন্তু একটা নেগোসিয়েশন যেতেই পারে, যে নেগোসিয়েশন হলো ঠিক আছে আমাদের বহির্বিশ্বে আমাদের কোঅর্ডিনেশন করার জন্য আমাদের একটা মানুষ দরকার। তা আমি এর আগেও বলেছি যে উই হ্যাভ ফাউন্ড আউট দিস গাই ইজ ডক্টর ইউনূস। তো ডক্টর ইউনূসকে আমরা কেন ব্যবহার করি না? বহির্বিশ্বের সাথে যোগাযোগের জন্য ডক্টর ইউনূসের প্রয়োজন। তার সাথে আমি বলেছি যে তাকে রাষ্ট্রপতি বানাই দেন, এবং রাষ্ট্রপতি বানায় তাকে কিছু এই যে কমার্স, তারপর পররাষ্ট্র এবং অর্থনীতি, এইগুলো তার কাছে দিয়ে দেন।
লেট উই ইউজ হিম। আর সরকার গঠন করলো তারেক রহমানের নেতৃত্বে, তারেক রহমান প্রধানমন্ত্রী, কারণ বিএনপির প্রয়োজন আছে। বিএনপি ছাড়া আপনি এই যে ইন্টারনাল যে আপনার প্রশাসন, এনবিআর, এগুলো আপনি কন্ট্রোল করতে পারবেন না। সুতরাং বিএনপির দ্রুত ক্ষমতা আসতে হবে এবং শক্তিশালী একটা বিরোধী দল হোক, জামাত উইথ দ্য ইসলামী সব দলে, সেটা হবে আমাদের রাষ্ট্রের জন্য একটা মানে খুবই একটা পজিটিভ সামথিং। যে আমি শেষ করবো একই কথা, মানে আপনি যদি 2 মিনিটে শেষ করেন, সেটা হলো যে এই সরকার, যেটা আপনি আগেও বলছেন যে একটা আওয়ামী লীগ সরকার, তার বিরুদ্ধে সব রাজনৈতিক দল ছিল। এই সরকার এমন একটা সরকার যে তার পক্ষে সবাই সমর্থন দিয়ে সরকারকে বসিয়েছে, কিন্তু 2 দিন পর পর কেন এই আস্থার সংকট হয়? কারণ সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস বিরোধী দল তৈরি করছে। আপনি খেয়াল করে দেখেন, তিনি বলেছিলেন জাপানে গিয়া একটি দল ডিসেম্বরে নির্বাচন চায়। আবার বলছিলেন যে একটি দল প্রতিটি দলের পরামর্শে এবং পার্শ্ববর্তী দেশের ষড়যন্ত্রে যদি সরকার চালানোর অসম্ভব করে তোলে, তাহলে নতুন করে সিদ্ধান্ত নেবে। এটা তো বিএনপিকে মিন করছিল। তো বিএনপিকে অপোজিশন বানাইছে না, তারপরেও তো আমি দেখতেছি বিএনপি কোঅপারেট করতেছে। এই তো বেশি, এই তো অপোজিশনে চলে যাওয়ার কথা বিএনপি। আর বিএনপি ধরেন অনেক দল নিবন্ধন ছিল না, তাদের সাথে বসে গুটুগুটু করছে। কেন ঐক্যমত্য কমিশনে বিএনপি গেছে? যাওয়াই উচিত ছিল না। যারা নিবন্ধন নাই তাদের সাথে আলোচনা করাই উচিত ছিল না, গিয়ে তো এখন সমস্যা তৈরি করছে। আজিজ, এই যে আপনি যেটা বলতেছেন, যাদের নিবন্ধন নাই এরাই কিন্তু গুলি খেয়ে রক্ত দিয়ে এই 5ই আগস্টের মতো ঘটনা ঘটিয়েছে। এই একটা উদাহরণ দিয়েন না। 71-এ অনেক বড় উদাহরণ। আমার কথা শোনেন, 71-এ আমি ফ্রিডম ফাইটার ছিলাম, ভারতে ছিলাম, দেশ স্বাধীন হওয়ার পরে এখানে আসছি। 1 সেকেন্ডের জন্য চিন্তা করি নাই আমি বেঁচে থাকবো, কিন্তু বেঁচে আছি আমি। আপনি খেয়াল করে দেখেন 5ই আগস্টে পরিবর্তন হয়েছে। আপনার টক শোতে কোনো আওয়ামী লীগের বিপক্ষে কথা বলতে লোক শোনেননি। আমি দৈনিক গেছি টক শোতে, আপনারা ডাকছেন, আমি গেছি। তা আমাদের কন্ট্রিবিউশন আছে না? এখন তো কয়েকটা রাজনৈতিক দল দেশের মালিক হয়ে গেছে, জনগণ পাত্তা দিচ্ছে। জনগণ কি চায়? এই যে এনবিআরের ইস্যু, আপনি জনগণের জিজ্ঞেস করে দেখেন, যারা সচেতন কেউ সমর্থন করে না এদের স্ট্রাইককে, ব্যবস্থা নিতে পারে। এটা জটিল বানাইছে কেন? জটিল বানাইছে কেন? তারপরে ধরেন এখন যদি প্রশ্ন তোলেন, যে আমি বলবো যে এই যে সংস্কার, ওই বঙ্গভবনে তো আমি দাওয়াতি ছিলাম, ওখানে তো এই রাষ্ট্রপতির কাছে সংবিধান সমুন্নত রাখার জন্য ওত নিছে। সংবিধানের ভিতরে হাত দেয় কেন তাহলে? তার তো সংস্কার করার ম্যান্ডেটই নাই। তারপরে এই সরকারের পক্ষ থেকে বলা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার সব কিছু করতে পারে। সব কিছু যদি করতে পারে, তাহলে 106 অনুচ্ছেদে আপনি যে সংবিধানে 106 অনুচ্ছেদে আপনি বলছেন এই সরকার ডক্ট্রিন অফ নেসেসিটি কাজ করতে পারে। সংবিধানে কোথায় ডক্ট্রিন অফ নেসেসিটি লেখা আছে? সংবিধানের বাইরে তো কিছু করতে পারেন না, আপনি করছেন কেন? আর অন্তর্বর্তীকাল সরকার যে রাষ্ট্রপতি যে ইয়ার অন্তর্বর্তী 106 অনুচ্ছেদে অ্যাপিলেট ডিভিশনের যে ইয়ে চাইছে, সম্মতি চাইছে, কোথায়? রাষ্ট্রপতির ডকুমেন্ট কোথায়? অন্তর্বর্তীকাল সরকার, আমি নিজে বলেছি, সেনাপ্রধান বলছে 626 জন সেনানিবাসে আশ্রয় নিছে। তখন আমিই বলছি যে সরকার জিজ্ঞেস করেন না কেন সেনাপ্রধান 626 জন কোথায়? এটা তো ভারতে, ওই দুবাইতে, এইসব জায়গায় দেখি বাগানে ঘুরে বেড়াইতেছে। ওখান থেকে বিবিসি রিপোর্ট করছে, ওখান থেকে সব দেশে চালাচ্ছে। পরে আইএসপি তো জানিয়েছে, আইএসপি জানাইছে, ওইটাই তো বলতে চাচ্ছি। আইএসপি দেখেছে যে ওই প্রধান বিচারপতি অ্যাপিলেট ডিভিশন আর একজন, এরা ওখানে সেনানিবাসে আশ্রয় নিয়েছিল। তাহলে এই যে 106 অনুচ্ছেদে কে দিল? কে অনুমোদন দিল? আমরা তো শুনছি যে ওই আইন উপদেষ্টার থেকে, আইন মন্ত্রণালয় থেকে গেছে। তো এটা ডকুমেন্ট শো করুক। তো এর পর্যন্ত এই জন্যই বলছি যে এই এটা দিয়েছে কি? কোর্ট দিয়েছে তো নাকি? কোথায় ডকুমেন্ট? কোথায়? মানে না, ডকুমেন্ট না, কোর্ট কি আপনি এই যে ডক্টর কি ডক্টরিন অফ নেসেসিটি, না এই কথাটা কি কোর্ট বলছে না? আপনি শুনছেন? না, কোর্টের আপনি শুনছেন, ডকুমেন্ট দেখছেন কোথায়? কোন আদালত যখন এটা আদালত বলছে, কে বলছে? আপনি বলেন না, কে বলবে? মানে আদালত বলার পরে কে আদালত বলবে কেন? আদালত রায় দিছে না, আদালত তো গোপনে রায় দেয় নাই। ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো তো গোপনে বৈঠক করে নাই। আদালত তো ওপেন কোর্টের রায় দেয়। রায়টা কোথায় শুনছেন? কে শুনছে? কে শুনছে?
অন্তর্বর্তীকালীন সরকার থেকে বলা হয়েছে 106 অনুচ্ছেদে ডক্টর অফ নেসেসিটি এটাকে আদালতে এটা কাজ করতে আপনার বলছে, এটা বৈধ। আপনি আদালতে যখন তোলা হয় এবং এটা আপনার পরে অ্যাটর্নি জেনারেল আদালতে তোলা হয়েছে কোথায় পাইলে? অ্যাটর্নি জেনারেল ব্রিফিং করছে কিনা এটা? অ্যাটর্নি জেনারেলকে সরকারি লোক, অ্যাটর্নি জেনারেল বলল তো কি হইলো? তার মানে কোর্ট এটা আপনি কোর্টের আমার সন্দেহ আছে, document কোর্টের জানি না। সম্মতি না নিয়ে কোর্টের কথা বলে দিতে পারে, দিচ্ছে। বলে দিতে পারে। আচ্ছা এম এ আজিজ, আমি আপনার বক্তব্য আপনি দিয়েছেন, আমি জানি না এটা আসলে কতটা গ্রহণযোগ্য। আপনাকে অনেক ধন্যবাদ এম এ আজিজ। ক্যাপ্টেন হাসিব হাসান খান, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।